সাবধানে যেও তোমরা। হ্যাঁ, তোমরাও সাবধানে থেকো। এভাবে তোমাদের দুজনকে একা ফেলে রেখে যেতে আমাদেরও মন চাইছে না, কিন্তু কি করব, পাশের রাজ্যের এমন বিপদ। বাবা আমি দুজন মিলে যদি না যাই তাহলে ওই বিপদ সামাল দেওয়া একটু মুশকিল হয়ে যাবে। না না বাবা, তোরা যা, যারা বিপদে আছে তাদের সাহায্য কর। আমাদের দুজনকে নিয়ে তোরা চিন্তা করিস না, আমরা সাবধানেই থাকবো। ঠিক আছে মা, তাহলে আমরা আসি, তোমরা দেখে শুনে থেকো। হ্যাঁ বাবা, তোরাও সাবধানে। চল বীর। সোনপুরী আর সারস বউ দুজনকে বাড়িতে রেখে বীর ও কাঠুরিয়া দুজনেই ঘোড়ায় চেপে পাশের রাজ্যের রাজার বিপদে সাহায্য করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। উফ, কি জোরে ঝড় উঠেছে, সবকিছু মনে হচ্ছে এলোমেলো করে দেবে। মা, আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি দরজা জানলাগুলো বন্ধ করে দাও। বাইরে ঝড়ের গতি এতটাই ছিল যে সবকিছুই যেন উথাল পাথাল করে দিচ্ছিল। সোনপরীদের বাড়ির সামনেই ছিল কালো মিশমিশে একটি তাল গাছ, যেই তাল গাছটি ঝড়ের বেগে ক্রমশ দুলতেই থাকে। আর সেই গাছেই এক ঠ্যাং ঝুলিয়ে বসে আছে এক পেতনি, যে কিনা সেই তাল গাছেই গত 1 বছর যাবৎ বাসা বেঁধে আছে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ বেরিয়েছে। মাছের আস্তে গন্ধে চারিদিক ম ম করছে। কতদিন হয়ে গেল মাছ ভাজা খাই না। এখন যদি খেতে পারতুম তাহলে মনটা আমার একটু জুড়তো। ওরে বাবারে, ওরে বাবারে, তাল গাছখানা এত জোরে তুলছে যেন মনে হচ্ছে এক্ষুনি গাছ থেকে পড়ে যাব। ওরে বাবারে, এখান থেকে পড়লে যে আর রক্ষে থাকবে না। ওরে বাবারে! পেতনির মুখের কথা শেষ হতে না হতেই এক দমকা হাওয়ার ঠেলায় মরাত করে বেল্লি ছিঁড়ে শটানে পড়ল কাঁদার পাকে। চলে যায়। ওরে বাবারে, ও যা, এদিকে তো শাড়িখানা ভিজে একেবারে একসে হলো। কাঁগতনের কি অবস্থা হলো, চারিদিকে কাদা জল। ছি 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 ছি। সেই মাছ ভাজার গন্ধটা, মনে হচ্ছে এই বাড়িতে আজকে মাছ ভাজা হচ্ছে। ঝোঁক মেরে একবার দেখি তো। কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে পেতনি কাঁদার পাঁক থেকে উঠে এলো আর বীরের ঘরের বেড়ার ফুটোতে চোখ রাখতেই সে দেখল আমাদের তো খাওয়া হলো, ওইদিকে বীর আর ওর বাবা খেয়েছে কিনা কে জানে। এত চিন্তা করবেন না মা, ওরা ভালোই রয়েছে। আসলে দুজনে একসাথে বাইরে আছে তো, তাই একটু চিন্তা হচ্ছে। যাই হোক, সোনপরি, তুমি যখন চিন্তা করতে বারণ করছো তখন আর আমি চিন্তা করব না। যাও মা, যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো। বাড়িতে কেউ নেই শুনে পেতনির খুব লোভ হল। তাদের দুজনকে খাবার জন্য পেতনির নোলা একেবারে লকলকিয়ে উঠল, জিভ দিয়ে লাল ঝরতে থাকলো। দাঁত কড়মড় করে পেতনি বলল, এতদিনে বাড়ি ফাঁকা পেয়েছি, আজকে দুটোকে খাবোই খাবো।
রাত বাড়ল। সোনপরি আর সারস বউ দুজনেই গভীর নিদ্রায় মূর্ছা গেছে। পেতনি তখন বীরের রূপ ধারণ করে তার গলার স্বর বদল করে দরজায় এসে কড়া নাড়ল। মা, মা, জেগে আছো? মা, সোনপরি। দরজার খটখটানির শব্দে সারস বউ আর সোনপরির ঘুম যায় ভেঙে। ও মা, এই যে বীরের গলা। হ্যাঁ মা, তাই তো। কিন্তু এত রাতেও ফিরে এলো কেন? সোনপরি, সোনপরি, মা, ও মা, দরজা খোলো মা। আর যে শরীর দিচ্ছে না, অনেকটা পথ এসেছি। বীরের গলা শুনে সোনপরি গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই এক দমকা হওয়া, সাথে সেই ছদ্মবেশী পেতনিও ঘরে প্রবেশ করে। সোনপরির সারা শরীর যেন কাটা দিয়ে উঠল। টিমটিমে হ্যারিকেনের আলোটাও গেল নিভে। কি রে বীর, তুই ফিরে এলি? আর তোর বাবা কোথায়? বাবা, বাবা তো ওখানেই আছে। আসলে বাবা বলল তোমরা একা আছো, তাই আমি যেন চলে আসি। বাবা নাকি একাই সব সামলে নেবে। সোনপরি ও সারস বউ দুজনেই পেতনির কথা বিশ্বাস করে নিল। ঠিক আছে, ফিরে এসেছিস, ভালো হয়েছে। তোর হয়তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তুই যা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য ভাতের চাল বসাই। না মা, আমি খেয়েই এসেছি। আজ রাতে আমি আর কিচ্ছুটি খাবো না। আজ রাতে তো তোদের খাবো, তাই তো পেটটা খালি রাখতে হবে। তাহলে এসো, তোমার বিছানাটা করে দিই। বীর রূপে ছদ্মবেশী পেতনি সোনপরির পিছু ধরে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে থাকে। এ কি রে বীর, তুই খোঁড়াচ্ছিস কেন? আসলে কি বলতো, অনেকটা পথ হেঁটে এসেছি তো, তাই পায়ে বড় ব্যথা। ও মা, তাই নাকি? তাহলে পায়ে তো তেল মালিশ করে দিতে হয়। সোনপরি, তুমি একবার হ্যারিকেনটা জ্বালাও তো, দেখি বীরের কোথায় লাগলো। হারিকেন জ্বালানোর নাম শুনে তো উমা উমা উমা, হ্যারিকেন জ্বালালে যে আমি আর এখানে থাকতে পারবো না। আগুন যে আমার বড় ভয় লাগে। না না, কিছুতেই হ্যারিকেন জ্বালাতে দেওয়া যাবে না। হ্যাঁ মা, আমি এক্ষুনি জ্বালিয়ে আনছি। বলছিলাম কি, এত রাতে আবার হেরিকেন কি জ্বালাবে? বাইরে যা হাওয়া দিচ্ছে, হেরিকেন তো নিভেই যাবে। থাক, আর দরকার নেই, আমি ঠিক আছি। বাবা, এত চিন্তা কেন করছো? একটা রাতের তো ব্যাপার, কাল তো সকালেই আমরা ফিরে যাচ্ছি। না রে বীর, আমার মনটা সায় দিচ্ছে না। সারস বউ আর সোনপরির জন্য খুব চিন্তা হচ্ছে। ওরা দুজন একা রয়েছে। এত চিন্তা করো না, ওরা ঠিক আছে। আর আজ রাতটাই তো। আর একদিকে যে কাজে এসেছিলাম সেটাও মিটে গেছে। কাল সকাল হতেই আমরা বেরিয়ে যেতে পারবো। তাই করব। কাল ভোর হতেই আমরা বেরিয়ে পড়ব। হ্যাঁ, নাও এখন এসো তো, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এদিকে সেই পেতনিও ছলে বলে কৌশলে সোনপরিকে বশ করে ফেলল। সোনপরি বুঝতেও পারল না যে তাদের সামনে যে রয়েছে সে আসলে এক ছদ্মবেশী পেতনি। মোটেও ঠিক নেই, পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো, নিশ্চয়ই বেশ জোরেই লেগেছে। সোনপরি, যাও, বীরের জন্য এক বাটি তেল গরম করে আনো, আমি ওর পায়ে মালিশ করে দিচ্ছি। আচ্ছা মা, তুমি এখানে বসো, আমি তেল গরম করে নিয়ে আসি, তারপর তোমার পাটা মালিশ করে দেব। দেখবে অনেক আরাম পাবে। সোনপরি বীরের পায়ে মালিশ করার জন্য রান্নাঘরে গিয়ে এক বাটি তেল গরম করে নিয়ে আসে। কই দেখি, তোমার পা দাও। দাও সোনপরি, আমাকে দাও, আমি ওর পায়ে মালিশ করে দিচ্ছি। থাক না মা, আপনি বসুন, আমি মালিশ করে দিচ্ছি। দাও গো, তোমার পাটা দাও।
ছদ্মবেশী পেতনি মুখের রাটি না কেটে ভালো মানুষের মতো ঠ্যাংখানা এগিয়ে দেয়। সোনপরি ভারী যতনে ভালো করে তেল লাগিয়ে মালিশ করতে লাগলো। ঠ্যাংখানা মুচকেছে কিনা তাই পেতনিরও ভারী আরাম হলো। যাক, মরার আগে আমার পাটা ভালো করে মালিশ করে দিল, বড্ড আরাম পেলাম। দাও, এবার অন্য পাটা দাও দেখে। অমনি পেতনি পড়ল বেজায় ফাঁপড়ে। প্রান্ত তার আঞ্চাল, দিলে ঠেলে আইটায়। ও বাবা গো, এই মেয়ে মানুষ যে আরো একটা ঠ্যাং চাই, কিন্তু আমার তো মোটে একটা ঠ্যাং। এইবার আমি কি করি? তাহলে কি এইবার আমি ধরা পড়ে যাব? তবে কি এইবার সত্যি সোনপুরি ও সারসবউ ছদ্মবেশী পেতনির আসল রূপকে ধরে ফেলবে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।